দেখো শুরুতেই কিন্তু একটা কুইজ দেওয়া রয়েছে, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি। তো তোমরা এটা একটু কমেন্টে জানিয়ে দাও কার আয়নীকরণ শক্তি বেশি হবে। একটু জুম হবে। ওকে, আচ্ছা। তো আজকে আমরা মূলত যে মৌলের পর্যাপিত ধর্মগুলো রয়েছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তো ঋণাত্মকতা এবং ফাজানের যে নীতিগুলো রয়েছে এসব নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কুইজটা আছে যে নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতর কার আয়নীকরণ শক্তি বেশি হবে, এগুলো তোমাদের পরীক্ষায় হিউজ চলে আসে। তো এটা আগে কমেন্ট করে জানিয়ে দাও যে কার আয়নীকরণ শক্তি বেশি হবে। ওকে, আমাদের লাইভটা এখনই শুরু হয়ে যাবে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কার আয়নীকরণ শক্তিটা বেশি হবে। তো আমরা এই ধরনের যতগুলো কোশ্চেন আছে এগুলো আমরা খুব দ্রুত দ্রুত শিখে নেব আজকের ক্লাসটার ভিতরে। যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা আজকে পড়ে নেব। ওকে, তো এখানে মূলত নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতরে আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের বেশি, কিন্তু আমাদের হওয়ার কথা ছিল অক্সিজেনের বেশি, কারণ আমরা জানি যে যে মৌলগুলো যত ছোট হয় তার আয়নীকরণ শক্তি এগুলো তত বেশি হয়। কিন্তু এখানে উল্টা ঘটতেছে, কেন ঘটতেছে, কি জন্য ঘটতেছে, এগুলো সব আমরা ডিটেলস আজকে পড়ে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, স্যাট একাডেমি কর্তৃক আয়োজিত কেমিস্ট্রি লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের কেমিস্ট্রি অ্যাডমিশনের সম্পূর্ণ কোর্সটা তোমাদের জন্য ফ্রিতে দেওয়া রয়েছে। তো তোমরা যারা যারা এই কোর্সটিতে এনরোল করোনি তারা আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা কোর্সে যুক্ত হয়ে যাও। আমরা ইতিমধ্যে কিন্তু 8টি ক্লাস নিয়েছি, আমাদের আজকে লাইভ ক্লাস 9। তো আমরা টোটাল 30টি ক্লাসের ভিতর সম্পূর্ণ রসায়ন অংশটা কভার করব তোমাদের ভার্সিটি প্রস্তুতির জন্য যা কিছু রয়েছে। এরপরে আমাদের যদি এক্সট্রা আরো ক্লাস লাগে সেটাও তোমাদের জন্য বোনাস হিসেবে থাকবে, এবং আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ সেটাও থাকবে, মডেল কোশ্চেন থাকবে, এবং আমাদের ক্লাসের শেষে তোমরা পেয়ে যাচ্ছ এক্সাম দেওয়ার বিশেষ সুযোগ। এবং আমাদের কোর্সগুলোতে যুক্ত হলে তোমরা হ্যান্ড নোট, সাজেশন, গাইডলাইন সবকিছু তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ। ওকে, তার মানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কেমিস্ট্রি অ্যাডমিশন জার্নি এই কোর্সটা করতে পারবা। তো যারা যারা এখনো জয়েন হওনি তোমরা যুক্ত হয়ে যাও। আর কে কোথা থেকে আসো একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে লাইভগুলো দেখছো, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা, শুরুতে আমরা দেখছিলাম যে নাইট্রোজেন এবং অক্সিজেন এর মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি। ওকে, এগুলো আমরা সামনে দেখব। প্রথমে আমরা একটু দেখে নেই যে পরমাণুর আকার। এই পরমাণুর আকারের ক্ষেত্রে কি হয়। তো পরমাণুর আকারের ক্ষেত্রে আমরা জানি, এটা সবাই জানি, আমার বলার কিছু নাই, যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, তারপর আমি একটু আঁকা ঝোঁকে দেখাই। দেখো পর্যায় সারণী আমি যখন ডান থেকে বামে যাব তত কি হবে, আকার ছোট হতে থাকবে। ডান থেকে যত বামে যাব তত আকার ছোট হতে থাকবে। ধরো এটা প্রথমে ছিল, তারপর একটু ছোট হতে 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 এই অবস্থা হয়, কারণ একই পর্যায়ে ইলেকট্রনগুলো বাড়তেছে কিন্তু শক্তি স্তর বাড়তেছে না, যার কারণে কি হয় যে ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণগুলোর কারণে পরমাণুর ব্যাসার্ধ কমে যায় বা আকার ছোট হয়ে যায়। আর যত উপর থেকে যত নিচে নামা হয় তখন কিন্তু আকারগুলো বড় হতে থাকে। ওকে, এতটুকু তো আমরা সবাই জানি। তো বাম থেকে ডানে গেলে, যদি আমরা বলি বাম থেকে ডানে গেলে ডানে কি হয়, আকার কমে, আকার হ্রাস পায়, কমে।
আর উপর থেকে যদি নিচে নামি তখন হচ্ছে বৃদ্ধি পায়। উপর থেকে যখন নিচে নামবো তখন হচ্ছে বৃদ্ধি পায়। ওকে, তো এতটুকু আমাদের ক্লিয়ার, আমরা সবাই জানি, এতটুকু আমরা সবাই জানি। তো তোমরা এখনো যারা আমাদের কোর্সগুলোতে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে, কমেন্টে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং কোর্স লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আমরা আজকের ক্লাসের ভিতরে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে ওগুলো কিন্তু আজকে শিখে ফেলবো। ওকে, এবং এই টপিকগুলো থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় অবশ্যই যে কোনো জায়গা থেকেই হোক না কেন এখান থেকে তোমাদের কোশ্চেন চলে আসবে। যে কোনো ভার্সিটিতে বলো, মেডিকেলে বলো, যে কোনো জায়গায় বলো, এখান থেকে কোশ্চেন থাকবেই। ওকে, তো আমি যদি তোমাকে একটা কুইজ দেই, একটা কুইজ বলো তো আমাকে, যে আচ্ছা যদি আমি বলি যে সোডিয়াম এবং হচ্ছে অ্যালুমিনিয়াম, এই দুইজনের ভিতর আকার কার বড়? কে বড়? কার আকার বড়? এখন ভাবতেছে যে কি এত সিম্পল কোশ্চেন দিচ্ছে, আসলে এটাই কিন্তু আমাদের আজকের সবচেয়ে ট্রাম্প কার্ড, মানে কার আকার বড় কার আকার ছোট, এটা দিয়ে আমরা যাবতীয় যা কিছু আছে সব কিন্তু বের করে ফেলবো, শুধুমাত্র কার আকার বড় এবং কার আকার ছোট এটা দিয়ে। তো আমাকে একটু কমেন্টে জানাও যে সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুজনের ভিতর কার আকার বড় কার আকার ছোট। তো তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এটা হচ্ছে একই শ্রেণীতে, এরা হচ্ছে একই শ্রেণীতে যুক্ত রয়েছে, তাই না? এটা হচ্ছে একই শ্রেণীতে যুক্ত রয়েছে। তো একই শ্রেণীতে যদি আমি ডান থেকে বামে যাই, সরি বাম থেকে দেখো, বাম থেকে ডানে যাই, এদিকে যেতে থাকে, তাহলে কি হয়? আকার ছোট হতে থাকে। তার মানে এই সোডিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের আকারটা কি হবে? ছোট হয়ে যাবে। তার মানে সোডিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের আকার ছোট। ওকে, তো এটা যদি জেনে থাকো তখন আমি একটা ছোট লাইন লিখে রাখি, এই লাইনটি একটু মনে রাখো যে ছোট এই লাইনটা কি একটু মনে রাখো। ওকে, ছোট মরিচের ঝাল বেশি, এতটুকু মনে থাকবে কি? ছোট মরিচের ঝাল বেশি। তোমাদের যদি এতটুকু মনে রাখতে পারো, এই চ্যাপ্টারে আমরা বেশিরভাগ প্রবলেম শুধু এই দুইটা লাইন দিয়ে কিন্তু আমরা সলভ করে ফেলবো। তো কিভাবে সলভ করা যায় চলো আমরা দেখে নিই। তো আমাদের মাথায় রাখতে হবে কি? ছোট মরিচের ঝাল বেশি। আচ্ছা, আমরা একটা কুইজ তোমাদের জন্য রাখছি, দেখো পরমাণুর আকারের ক্ষেত্রে কোন আয়তনটির আকার সবচেয়ে ছোট হবে? কোন আয়নটির আকার সবচেয়ে ছোট হবে একটু বলো। দেখো এটা গুচ্ছতে জিএসটিতে 23 এবং 24-এ এটা কিন্তু চলে আসছিল, 23 এবং 24 এটা চলে আসছিল, কোনটির আকার সবচেয়ে ছোট। এখন দেখো কি হয়েছে এই জায়গাটায়। আমরা বলছিলাম যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হতে থাকে, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কি করবে বলো তো? এই ক্ষেত্রে কার আকার বড় হবে কার আকার ছোট হবে? দেখো ফ্লোরিন, তারপর অক্সিজেন, নাইট্রোজেন এগুলো এক সিরিজে আছে, কিন্তু সোডিয়াম, এখন দেখো সোডিয়াম কততে আছে? সোডিয়াম আছে 1 নম্বর গ্রুপে, সোডিয়াম রয়েছে, তাই না? আচ্ছা, এখন দেখো এই সোডিয়ামের ক্ষেত্রে কিভাবে কি বুঝবা যে এটা কোনটা আকার কোনটা বড়? দেখো এই সোডিয়ামের ক্ষেত্রে দেখো ওর 11টা প্রোটন রয়েছে, সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন রয়েছে। আর আমি যদি এভাবে হিসাব করি, প্রোটন রয়েছে কয়টা? 11টা। আর ইলেকট্রন আছে কয়টা বলো তো? যেহেতু 11টা থেকে একটা কম, তার মানে ইলেকট্রন আছে হচ্ছে 10টা। প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে 10টা। তুমি যদি খেয়াল করো এই সবগুলোতে কিন্তু 10টা করে ইলেকট্রন রয়েছে, এখানেও 10টি ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন আছে কয়টা? 10টি। এটাও ইলেকট্রন 10টি, ইলেকট্রন আছে 10টি। এখানেও সেম, ইলেকট্রন 10টি। তো সব জায়গায় 10টি করে যে ইলেকট্রন রয়েছে, তাহলে আকার কার ছোট কার বড় হবে? তো এক্ষেত্রে একটু মনে রাখবা যে প্রোটন সংখ্যা যার বেশি
প্রোটন সংখ্যা যার বেশি তার আকার সবচেয়ে ছোট হবে। প্রোটন সংখ্যা যার বেশি তার আকার সবচেয়ে ছোট হবে। আমি একটু লিখে রাখি, প্রোটন বেশি তার আকার তত ছোট। এই চার্জের ক্ষেত্রে এটা একটু মনে রাখো, এই লাইনটা একটু মনে রাখো। এখন এই জায়গায় দেখো প্রোটন কার বেশি বলতো? প্রোটন কার বেশি? সোডিয়ামের প্রোটিন কিন্তু আর 11টা, নাইট্রোজেনের প্রোটিন 7টা, অক্সিজেনের প্রোটিন আছে 8টা, আর হচ্ছে ফ্লোরিনের প্রোটিন 9টা। তাহলে সবচেয়ে বেশি প্রোটিন কিন্তু রয়েছে, প্রোটন কিন্তু রয়েছে, সবচেয়ে বেশি প্রোটন কিন্তু রয়েছে সোডিয়ামের। তাহলে কি হবে বলতো? এখানে বেশি প্রোটন মানে হচ্ছে বেশি আকর্ষণ। এই যে ইলেকট্রনগুলো আছে, সোডিয়ামে যে 10টা ইলেকট্রন আছে, এই 10টা ইলেকট্রনকে এই 11টা প্রোটন দ্বারা অনেক বেশি আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে এদের কি করবে? আকারটা ছোট করে ফেলবে এদের তুলনায়। এখানে দেখো 10টা ইলেকট্রন সবারই কিন্তু আছে, কিন্তু প্রোটন কিন্তু কম, প্রোটন 7টা 8টা 9টা করে আছে। তো এরাও কিন্তু আকর্ষণ করবে, কিন্তু এদের চাইতে বেশি আকর্ষণ করবে সোডিয়ামটা, এদের চাইতে বেশি আকর্ষণ করবে সোডিয়ামটা। এখন সোডিয়ামটা আকর্ষণ করার কারণে তো এদের আকৃতি, এর আকার কিন্তু সবচেয়ে ছোট হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে সোডিয়াম হচ্ছে তৃতীয় শক্তি স্তরে ছিল, যদি আমরা এভাবে আঁকতাম। দেখো সোডিয়াম প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন ছিল, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন ছিল, আর তৃতীয় যে শক্তি স্তরটা ছিল এখানে একটা ইলেকট্রন ছিল। তার মানে সোডিয়ামের তো তৃতীয় শক্তি স্তরের একটা মৌল, তাই না? তো তৃতীয় শক্তি স্তরের মৌল, ওর আকার তো বড় হওয়ার কথা ছিল। কারণ বিষয় হচ্ছে দেখো এখানে একটা প্লাস আছে, তার মানে এই ইলেকট্রনটা চলে গেছে। এই ইলেকট্রনটা যখন চলে যায় তখন কিন্তু আমাদের এই শক্তি স্তরটা থাকে না, এই শক্তি স্তরটা থাকে না। তার মানে হচ্ছে আমাদের এই সবগুলো মৌলিক কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে চলে আসছে, তাই না? সবগুলো মৌলিক কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে এখন অবস্থান করতেছে। তো সুতরাং দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু অবস্থান করতেছে, এখন আমাদের বিবেচনা রাখতে হবে কার প্রোটন সংখ্যা বেশি আর ইলেকট্রন সংখ্যা বেশি। তো প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা যেহেতু আকর্ষণ হচ্ছে, তো যেখানে আকর্ষণ বেশি হবে সেটারই আকার তত ছোট হবে। তো এতটুকু ক্লিয়ার। তো আমি বারবার বলতেছি যে আকারের বিষয়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই আকারটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এমডি জাহাঙ্গীর আলম, শেয়ার ডান, থ্যাংক ইউ। তোমরা হচ্ছে নিয়মিত কমেন্ট করবা যে কোন বিষয়গুলো কিভাবে হচ্ছে, একটু কমেন্ট করে জানাবা। তো এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো যে আকার কিভাবে বড় ছোট হয়? আমাদের যদি এভাবে থাকে, এই যে আকার যদি আমাদের আয়ন আকার থাকে তখন আমরা কিভাবে বের করতে পারি সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। প্রোটন সংখ্যা যার যত বেশি আকার তত ছোট, এটা একটু মনে রাখবা। আচ্ছা, আমরা একটু দ্রুত আগাবো কারণ আমাদের অনেক কিছু পড়তে হবে আজকে। ওকে, এখন দেখো আমাদের যেই পর্যাপ্ত ধর্মগুলোর ভিতর যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো এই আয়নীকরণ শক্তিও আমরা বলে থাকি যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, মানে বাম তো এই সাইড, ওই সাইড ডান, বাম থেকে ডানে গেলে কি হয়? আকার ছোট হতে থাকে। তার সাথে সাথে কি হয়? আকার ছোট হলে আয়নীকরণ শক্তি, তড়িৎ ইলেকট্রন শক্তি সবগুলো মান বেড়ে যায়। তো এজন্য আমি প্রথমেই লিখে রাখছিলাম যে ছোট মরিচের ঝাল বেশি। তার মানে মরিচ যত ছোট হবে, বলতে বুঝাচ্ছি যে পরমাণুগুলো যত ছোট হবে, মৌলগুলো যত ছোট হবে, তার আয়নীকরণ শক্তি, তড়িৎ এবং ইলেকট্রন শক্তি তত বেশি হবে। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই আয়নীকরণ শক্তিতে কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তো যে ব্যতিক্রমগুলো পরীক্ষা আসে এগুলো একটু আমাদের কেয়ারফুল ভাবে যদি পড়ে ফেলি তাহলে আমাদের হয়ে গেল। আমাদের কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন করে না, আমাদের প্রশ্ন করে একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গা থেকে, যেগুলো আসলে ব্যতিক্রম, যেগুলো সবসময় অ্যাজ ইউজুয়াল মানুষজন ভুল করে, ওইগুলি কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। তাহলে দেখো আমাদের মেইন সমস্যাটা কোথায় হয়। ওকে, আমাদের দেখো 2 নাম্বার এবং যে 3 নাম্বার গ্রুপটা আছে, ঠিক আছে? আমাদের দেখো 2 নাম্বার যে 3 নাম্বার গ্রুপটা রয়েছে সেটা আমি একটু লিখি। 2 নাম্বার গ্রুপটা কি ছিল? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ওকে, এই পর্যন্ত ছিল ফ্লোরিন। পরে আমাদের যেটা আছে ওটা তো দেওয়া লাগবে না, কারণ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো এদেরকে আমরা বিবেচনায় রাখি না, কারণ হচ্ছে এরা কারোর সাথে বিক্রিয়াটিকে অংশগ্রহণ করতে চায় না। তো আমাদের লিথিয়াম গেল, লিথিয়ামের পর আছে কি? সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের পর কি আছে? সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ওকে, আমরা প্রথমে এইভাবে লিখে নিব। লেখার পরে আমরা কি করব জানো? লেখার পরে আমরা একটা একটা করে বাদ দিয়ে লিখবো। ধরো আমরা এখান থেকে একটা দাগটা নিই, প্রথমে একবার বাদ দিয়ে 2 করে নিব, আবার একবার বাদ দিয়ে 2 করে নিব, এভাবে নিয়ে ফেলবো। তো আমাদের মেইনলি ঝামেলাটা হয় এই মাঝের দুইটা করে রাখছে না, এদের ভিতরে মেইনলি ঝামেলাটা হয়। তো এই ঝামেলাটা আমরা কিভাবে রিমুভ করতে পারি? তোমরা দেখো যে এদেরকে একটু উলট পালট করে দিবা, মানে এটা এই জায়গায় চলে যাবে, এটা এই জায়গায় চলে যাবে। ওকে, এটা এই জায়গায় চলে যাবে, এটা এই জায়গায় চলে যাবে। তার মানে হচ্ছে এটা এখানে বোরনটা এখানে চলে আসবে, বেরিলিয়ামটা এভাবে চলে আসবে। এই জায়গায় সেম ক্রস করে দাও, অ্যালুমিনিয়ামটা এখানে চলে আসবে, ম্যাগনেসিয়ামটা এখানে চলে আসবে। এই জায়গাও ক্রস করে দিবা, এখানে নাইট্রোজেন আসবে, এখানে অক্সিজেন আসবে, এখানে নাইট্রোজেন আসবে, এখানে অক্সিজেন আসবে। তারপর এখান থেকে যদি এখানে আসি তাহলে এখানে সালফারটা আসবে, এখানে ফসফরাসটা চলে আসবে। ওকে, তো এটা থেকে আমরা কি বুঝতে পারলাম বলো তো? আমরা যদি দেখো আমরা যদি স্বাভাবিকভাবে হিসাব করতাম যে আয়নীকরণ শক্তিটা কিভাবে কমে বাড়ে, তখন আমরা কি লিখতাম যে বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে এদিকে যত যাবে তত কিন্তু আমাদের আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকবে। কিন্তু সমস্যাটা বাজে এই জায়গায় যে এই মাঝখানে দুইটা ওলটপালট হয়। কেন ওলটপালট হয়? দেখো এখানে যে বোরন রয়েছে, এই বোরনের সাথে কিন্তু বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়। ঠিক আছে, মনে করো বেরিলিয়াম হচ্ছে কত? বেরিলিয়াম হচ্ছে 900 কিলোজুল পার মোল, আর বোরন হচ্ছে কত? বোরন হচ্ছে 800 কিলোজুল পার মোল, এভাবে হয়। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কত দেখো, আমি জাস্ট লিখে দিচ্ছি তোমাদের। নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে 900, নাইট্রোজেন হচ্ছে 1403, আর অক্সিজেন হচ্ছে 1314 কিলোজুল পার মোল। ওগুলো আমি আর দিলাম না। এগুলো দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে 573, ম্যাগনেসিয়াম হচ্ছে 737। ওকে, আর এগুলো দেখো সালফারের চাইতে ফসফরাস অনেক বেশি। সালফার কত? 999.6, ফসফরাস হচ্ছে 1011 কিলোজুল পার মোল, এভাবে কিন্তু আছে। ওকে, এখন দেখো তো বেশি কিন্তু পার্থক্য নাই এই জায়গায়, অল্প স্বল্প পার্থক্য। এই জায়গাটা একটু অনেক বেশি পার্থক্য রয়েছে কিন্তু আয়নীকরণ শক্তির। তো এখন যদি আমরা সিরিয়ালটা হিসেবে লিখতে পারি তখন কিন্তু আমাদের একটা পিওর সিরিয়াল আসবে। সেই সিরিয়ালটা আমরা এখানে লিখে দিই ছোট করে। তাহলে আমাদের এই দুইটা গ্রুপের ক্ষেত্রে যদি আমরা আয়নীকরণ শক্তির ক্রম লিখি তখন কিন্তু আমাদের সবচেয়ে বড় কোনটা আসবে? সবচেয়ে বড় যদি আমরা এভাবে দিই, বা আমরা ছোট থেকে বড় যদি সাজাই সেটাও লিখতে পারি। দেখো লিথিয়াম, এটা চাইতে ছোট হচ্ছে বোরন, তারপর বেরিলিয়াম, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, এরপর ফ্লোরিন মেয়ে বেশি। তো এই একটা আমরা ক্রম পেলাম আয়নীকরণ শক্তির। আর একটা ক্রম হচ্ছে তৃতীয় গ্রুপের ক্ষেত্রে আমরা শুরু করবো কি দিয়ে? সোডিয়াম দিয়ে। ওকে, সোডিয়ামের চাইতে বেশি হচ্ছে ম্যাগনেসিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম দিব আমরা, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে সিলিকন আসবে, দেন হচ্ছে আমাদের সালফার আসবে, এরপর আসবে ফসফরাস, এরপর আসবে ক্লোরিন। তো এই দুইটা সিরিজ আমাদের কি মনে থাকবে কিনা বলো তো একটু? এই দুইটা সিরিজ কি আমাদের মনে থাকবে? একটু বুঝিয়ে আমাদের বলো যে দুইটা সিরিজ কি মনে থাকবে? এই যে আমি দুইটা লাইন লিখে দিয়েছি যে ক্রম, এই দুইটা লাইন থেকে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো চলে আসে। আচ্ছা, এখন এখান থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা আমি বলে দেই। এখান থেকে প্রশ্ন আসে যে এই বোরন, বেরিলিয়াম এবং অক্সিজেন, নাইট্রোজেন এই চারটা দিয়ে একটা সেট করে, তা এইগুলো এলোমেলো আকারে দেয়। এগুলো এলোমেলো আকারে দিয়ে তখন তোমাকে বলে যে নিচের কোনটির আয়নীকরণ শক্তির ক্রম সঠিক। এই ধরনের কোশ্চেন কিন্তু করে থাকে। তো এটা যদি তোমরা বুঝতে পারো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, বা আমি একটা এখানে সেভ করে রাখি তোমাদের ইমেজ আকারে, তোমাদের পরে
যে ইমেজগুলো সেভ করে রাখলাম এগুলো হচ্ছে তোমাদের পরে পিডিএফ করে তোমাদের রিসোর্স হিসেবে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তো আমি তাহলে এটা মুছে আমি একটা কোশ্চেনের দিকে যাই। আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? দেখো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2024-25 মানে খুবই রিসেন্টলি এই প্রশ্নটা কিন্তু চলে আসছিল। দেখো সেম কোশ্চেনটা এখানে চলে আসছিল যে বেরিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন কোনটা হবে। আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে এই আয়নীকরণ শক্তির ক্রমটা নিচের কোনটা হবে। আমাকে একটু সবাই কমেন্ট করে জানিয়ে দাও আয়নীকরণ শক্তির ক্রমটা নিচের কোনটা সঠিক, এ, বি, সি, ডি, কোনটা সঠিক হবে। ওকে, দেখো একটু আগে কিন্তু আমরা এটা করে আসছিলাম যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কোনটা ক্রমটা সঠিক ক্রমটা আমরা কিন্তু দেখে আসছিলাম। সেটা হচ্ছে বেরিলিয়ামের আগে বোরনটা চলে আসছিল, তারপর হচ্ছে অক্সিজেনের আগে নাইট্রোজেন চলে আসছিল, মানে অক্সিজেনের চাইতে নাইট্রোজেনের আয়নীকরণ বিভব বেশি, এটা আমরা দেখেছিলাম। তো আমরা যে টেকনিকটা সাহায্যে দেখছিলাম ওখান থেকে কিন্তু খুব সহজেই এই ক্রমটা আমাদের আইডেন্টিফাই করা যায়। এখন কথা হচ্ছে এগুলা কেন হচ্ছে, মানে এরা কেন মাঝখান থেকে ওলট পালট হয়ে গেল, মানে এরা কি দোষ করলো, এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে দেখো আমরা আবার ব্যাক করি এখানে। তো এই জায়গায় একটা লাইন তোমরা আবার মনে রাখো, সেটা হচ্ছে যে পরমাণুর যে অরবিটাল গুলো রয়েছে, যেমন এসপিডি যে অরবিটাল গুলো রয়েছে, এই অরবিটাল গুলো পূর্ণ বা অপূর্ণ অবস্থায় যদি থাকে তখন এরা হচ্ছে সবচেয়ে বেশি সুস্থিত থাকে। আর সবচেয়ে বেশি সুস্থিত থাকলে কি হয়, এটা সহজে আয়নিত হতে চায় না, এদের আয়নিত করতে গেলে অনেক বেশি ফোর্সের প্রয়োজন হয়। তো আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা ছোট করে দেখে ফেলি তাহলে বুঝতে পারবা। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p 2p3। আচ্ছা, এটাকে যদি আমরা একটু এভাবে আকার লিখি, পি অরবিটালটা তুমি একটু দেখো, পি অরবিটালটায় দেখা কি অবস্থায় আছে, যে পি অরবিটালটায় একটা করে কিন্তু ইলেকট্রন রয়েছে, এটা পি এক্স ধরো, এটা পি ওয়াই, এটা পি জেড। এখন দেখো পি অরবিটালটায় একটা করে যেহেতু আমাদের ইলেকট্রন আছে, তার মানে এটা কিন্তু অর্ধপূর্ণ আকারে আছে। এটা কি অবস্থায় আছে বলতো, অর্ধপূর্ণ আকারে আছে, অর্ধপূর্ণ। তো অর্ধপূর্ণ বা পূর্ণ আকারে যদি থাকে, অর্ধপূর্ণ বা যদি পূর্ণ হয়ে থাকে, তখন এটা হচ্ছে আয়নীকরণ বিভবের মানটা, আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এবার দেখো অক্সিজেনের ক্ষেত্রে কি ঘটনা ঘটছিল। অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা করি তখন দেখো 1s2 2s2 2p4 কিন্তু ছিল, অক্সিজেন 8 না। তখন এর যদি আমরা অন্যের নীতি আকারে ইলেকট্রন বিন্যাসটা করি তখন দেখো এভাবে কিন্তু ছিল, প্রথমে একটা করে যাবে, আরো কিন্তু একটা রয়ে গেছে, সেটা কিন্তু এখানে চলে আসতেছে। তার মানে এই অরবিটালটা কিন্তু অর্ধপূর্ণ নাই, এখানে একটা ঢুকে গেছে। এজন্য এই অক্সিজেনের চাইতে নাইট্রোজেনের আয়নীকরণ বিভব শক্তি বেশি হয়। এজন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি। এজন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি। সেম একইভাবে যদি আমরা যদি যাই অন্য যে মূলগুলো রয়েছিল বেরিলিয়াম, বোরন, ওইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম একইভাবে কাজটা করবে। ওকে, আবার আছে এটা আমরা যদি দেখি ফসফরাস এবং সালফারের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে দেখছিলাম। ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে এই ফসফরাসের আয়নীকরণ শক্তিটা বেশি সালফারের তুলনায়। এটারও একমাত্র কারণ হচ্ছে এই যে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের জন্য। এখানে যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখো তাহলে দেখবা, যদি ফসফরাসের ক্ষেত্রে করি 1s2 2s2 2p6 3s2 3p3। এখন দেখো ফসফরাসের ক্ষেত্রে কিন্তু 3p যে অরবিটালটা রয়েছে এটা অর্ধপূর্ণ আকারে রয়েছে। 3p অরবিটালটা এটা কিন্তু অর্ধপূর্ণ আকারে আছে। সুতরাং এটা যেহেতু অর্ধপূর্ণ আকারে আছে, দেখো সালফারটা কিন্তু অর্ধপূর্ণ নাই, সালফারটা এখানে আরেকটা ইলেকট্রন ঢুকবে। তো এই দুটার ভিতর যদি আমরা দেখতে পাই যে ফসফরাসের
অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকার কারণে এইটা বেশি সুস্থিত রয়েছে, আর কোনো পরমাণু সুস্থিত থাকলে ওটাকে আয়নিত করা সবচেয়ে কঠিন হয়। আচ্ছা, আমরা যদি এটা একটু সেভ করে রাখি, আমরা একটু পরের আরেকটা বিষয় যাই। ওকে, এখন তোমরা কারণটা অবশ্য বুঝতে পারছো, কিন্তু এখন যদি এই অবস্থা হয়ে যায়, মনে করো যে কোনো আয়ন রয়েছে, হ্যাঁ আয়ন, একটু আগে কিন্তু আমরা আয়ন দেখছিলাম কিছু, এই আয়নগুলোর ক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করবে বলো তো? আচ্ছা, আমি কিছু আয়ন তোমাদের দিয়ে দেই। দেখো এখানে আছে সোডিয়াম দিয়ে আমরা শুরু করি, সোডিয়াম প্লাস আয়ন ছিল, ম্যাগনেসিয়াম প্লাস আয়ন, ম্যাগনেসিয়াম তো 2+, সরি, ম্যাগনেসিয়াম 2+, ধরো অ্যালুমিনিয়াম 3+, এই ধরনের সব জিনিসপত্র দেওয়া রয়েছে। ধরো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। এখন এই ধরনের জিনিসপত্র যখন আসে, তখন এদের আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা কিভাবে বিবেচনা করব? দেখো, এদের আয়নীকরণ শক্তিটা আমরা বিবেচনা করব যে আয়নগুলো যেই নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস অর্জন করছে বা অষ্টক অর্জন করছে, দেখো এগুলো সবই কিন্তু অষ্টক অর্জন করবে, যে অষ্টক অর্জন করে বা কাছাকাছি নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, তখন এদের আয়নীকরণ শক্তি ওই নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস মৌলগুলোর চাইতেও বেশি হয়, অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম প্লাস মানে কিন্তু এটা নিয়নকে নির্দেশ করছে, তাই না? সোডিয়াম প্লাস কিন্তু নিয়নকে নির্দেশ করছে। তো নিয়নের হচ্ছে তোমার যদি আয়নীকরণ শক্তি যদি জানো, নিয়নের কত ছিল? হিলিয়ামের হচ্ছে 2400, নিয়নের হচ্ছে 2100। আচ্ছা, নিয়নের 2100, যাই হোক এটা অনেক বড় একটা মান, 2100 কিলোজুল পার মোল। আচ্ছা, এখন দেখো নিয়ন, তো নিয়নের হচ্ছে এত বেশি একটা কিলোজুল ইলেকট্রন বিন্যাস, কিন্তু এই সোডিয়াম প্লাসের যেই আয়নীকরণ শক্তি, মানে এটা যে অবস্থা অর্জন করছে, এটাকে যদি আমরা আবার আয়নিত করতে চাই, তখন কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মানে ওকে অনেক বেশি, এটাকে আয়নিত করতে গেলে আমাকে প্রায় 4590 কিলোজুল পার মোল এতগুলো শক্তি প্রয়োজন। এবার বুঝতে পারছো কি ভয়ানক অবস্থা হয়ে যায়? তার মানে যে ইলেকট্রনগুলো যদি আমাদের নিষ্ক্রিয় কোনো মৌলের আয়ন অবস্থা অর্জন করে ফেলে বা অষ্টক অর্জন করে ফেলে, তখন এদের আয়নীকরণ শক্তি কিন্তু অনেক বেশি হয়ে যায়। ওকে, আচ্ছা এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমাকে বলো যে এখানে সবাই তো আয়ন আকারে আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এখানে তিনজনই কিন্তু আয়ন আকারে আছে। তো এই তিনজনের ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি হবে? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, না অ্যালুমিনিয়াম 3+? এই তিনজনের ভিতর কার আয়নীকরণ মানটা বেশি হবে? একটু কমেন্ট করে জানাও যে এই তিনজনের ভিতরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম কার আয়নীকরণ শক্তি বেশি? অথবা তোমরা যদি ক্রমটা লিখতে চাও তাও লিখতে পারো, এখানে নিয়নটা তোমরা সাথে লাগতে পারো। ঠিক আছে, এখানে আমি আরেকটা দিয়ে দেই যে নিয়নটা, কারণ এরা তো সবাই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, তো নিয়নটা দিয়ে দেই। এই চারজনের ভিতর কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আর তোমাদের যদি আমি ক্রম করতে বলি যে আয়নীকরণ শক্তি একটা ক্রম করে লেখো, তখন কিভাবে হবে? কার পরে কি হবে? নিয়ন আগে হবে, মানে নিয়ন সবচেয়ে কম হবে নাকি নিয়ন সবচেয়ে বেশি হবে? অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি হবে নাকি ম্যাগনেসিয়াম সবচেয়ে বেশি হবে নাকি সোডিয়াম বেশি হবে? ক্রমটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে এখানে আয়নীকরণ শক্তির ক্রম কোনটা হবে। আচ্ছা, আমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলো চলমান রয়েছে, আমাদের প্রতিদিনই কিছু না কিছু লাইভ ক্লাস থাকে, এবং অ্যাডমিশনের থেকে শুরু করে অ্যাডমিশন, জব এবং সকল বিষয়ে কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো চলতে থাকে। আর্টস থেকে, কমার্স থেকে শুরু করে সায়েন্স থেকে প্রতিটা বিষয়ের উপর আমাদের লাইভ ক্লাস চলতে থাকবে ধারাবাহিকভাবে এবং চলমানও রয়েছে। তো তোমরা যারা ফ্রিতে অ্যাডমিশন প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো, কারণ হচ্ছে আমরা ফ্রি হলো কিন্তু আমরা কিন্তু সবচেয়ে ভালো সার্ভিস তোমাদের দিচ্ছি। তোমাদের প্রতিটা বিষয়ের আমরা প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি, ক্লাস নিচ্ছি এবং
তোমাদের দিচ্ছে হ্যান্ড নোট, সাজেশন থেকে শুরু করে ভর্তি পরীক্ষার গাইডলাইন থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমাদের স্যাট একাডেমির পক্ষ থেকে তোমাদের দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনো আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে যুক্ত হওনি, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়ার লিঙ্কে যুক্ত হয়ে যাও এবং কোর্সে যুক্ত হয়ে যাও। তো আমাদের পুরো অ্যাডমিশন জুড়ে কিন্তু আমাদের লাগাতার লাইভ ক্লাস থাকবে, লাইভ প্রোগ্রাম থাকবে, এবং হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য যত যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু আমরা প্রোভাইড করবো এখান থেকে। তো তোমরা এই পুরো বিষয়টা স্যাট একাডেমির পক্ষ থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এই জায়গায় যদি আমরা ক্রমটা করি, তখন কি আসবে দেখো। এই জায়গায় আমি আরেকবার বলছিলাম তোমাকে যে প্রোটন যার বেশি তার আয়নীকরণ মান তত বেশি হবে। তো এই জায়গায় আমরা আরেকটা কথা লিখে রাখি এখানে, যে প্রোটন যার বেশি তার আয়নীকরণ শক্তি বেশি। আচ্ছা, এই লাইনটাও আমাদের একটু মনে রাখতে হবে। তার মানে আমাদের প্রোটন এখানে কার বেশি একটু বলতো? প্রোটন আমাদের নিয়নের বেশি নাকি সোডিয়ামের বেশি নাকি ম্যাগনেসিয়ামের বেশি নাকি অ্যালুমিনিয়ামের বেশি? অবশ্যই অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা বেশি, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এর প্রোটন সংখ্যা বেশি। তো অ্যালুমিনিয়াম 13 এরা কিন্তু আকারও ছোট হবে, কারণ হচ্ছে বেশি প্রোটন দিয়ে ইলেকট্রনগুলোকে অনেক বেশি আকর্ষণ করতে পারে এবং আকার ছোট হয়। আর ওই কথাটার সাথে কিন্তু এখানে মিলে যাচ্ছে, ছোট মরিচের ঝাল বেশি হয়। এখন দেখো, যদি আমরা একটু আয়নীকরণ শক্তির ক্রমটা করি, তখন কি দাঁড়াবে? ক্রম করলে দাঁড়াবে দেখো, নিয়নের চাইতে বেশি হবে সোডিয়াম প্লাস, তার চাইতে বেশি হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তার চাইতে বেশি হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস। ওকে, তো এগুলো কিন্তু সম ইলেকট্রন বিশিষ্ট, প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু সমান। এখানে 10, এরও 10, এরও 10, এরও 10, এদের সবগুলো ইলেকট্রন সমান। তো সম ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা বেশি হবে তার আয়নীকরণ শক্তি বেশি হবে, সম ইলেকট্রনের ক্ষেত্রে। ওকে, তো এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। আমি এটা সেভ করে রাখছি তোমাদের পিডিএফ করে দেওয়ার জন্য। আচ্ছা, তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা সামনের দিকে আগায় যাই। এবার আসি, আমরা হচ্ছে আয়নীকরণ শক্তি কিন্তু আমরা দেখলাম। এখন এই আয়নীকরণ শক্তির ভিতরে রয়েছে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি। তো এই প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবং তৃতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা কিভাবে ক্রম করতে পারি সেটা কিন্তু আমরা দেখব। এখন দেখো, তো আমরা দেখছিলাম কি জিনিস, যে সোডিয়ামের পর হচ্ছে ম্যাগনেসিয়াম চলে আসে, সোডিয়ামের পর অ্যালুমিনিয়াম চলে আসে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামটা পরে যায়। এভাবে কিন্তু আয়নীকরণ শক্তিগুলো চলে আসতো, তাই না? তো ওইটা নিয়ে কিন্তু আমরা হিসাব করবো। দেখো, সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম ছিল, কিন্তু ওই যে অর্ধপূর্ণ থাকার কারণে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি ছিল। তো অ্যালুমিনিয়ামটা আমরা আগে লিখবো, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর ছিল ম্যাগনেসিয়াম। এরপর যে সিলিকন এবং অক্সিজেন ছিল, সিলিকন, আর এটা ছিল যে ফসফরাস। সিলিকন এবং ফসফরাসের ক্ষেত্রে আমাদের কার আয়নীকরণ শক্তি বেশি ছিল বলতো? সিলিকন এবং ফসফরাসের ভিতর সিলিকন তেমনি কম ছিল, ফসফরাসটা বেশি ছিল, তাই না? আচ্ছা, এখন দেখো, এই যে কটা যৌগ রয়েছে এগুলো কি গ্রুপ 1 এ রয়েছে, এটা কিন্তু গ্রুপ 2 তে নেই, মানে হচ্ছে গ্রুপ 1 থেকে শুরু করি। হ্যাঁ, এটা গ্রুপ 1 এ রয়েছে। ওকে, থাকার কথা ছিল ম্যাগনেসিয়ামটা আগে গ্রুপ 2 তে, কিন্তু এখানে অ্যালুমিনিয়ামটা আগে চলে আসছে। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ক্রমটা এরকম হবে। প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, তো প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যে ক্রমটা হচ্ছে এরকম, যে ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়াম বেশি, অ্যালুমিনিয়ামের চাইতে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের চাইতে সিলিকন, সিলিকনের চাইতে ফসফরাস। কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হবে? আচ্ছা দেখো, দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয়ে যাবে জানো? দেখো, সোডিয়াম ছিল 11 প্লাস, কিন্তু এখানে যদি আমরা একটা ইলেকট্রন নিয়ে এটাকে আয়ন করে দেয়, সোডিয়াম প্লাস হয়ে যায়, তখন কিন্তু এটা নিয়নে ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলে। তার মানে এইটাকে আয়নিত করা প্রায় অসম্ভব হয়ে যায়, মানে এটা আয়নিত হয় না, এইভাবে বলে। তো
তো এই ক্ষেত্রে আমরা কি করব জানো, এই ক্ষেত্রে এই দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ওর যেহেতু আয়নীকরণ শক্তি অনেক চূড়ান্ত লেভেলে চলে যাবে, নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে দিবে, ওকে আমরা সবার শেষে লাগবো। দেখো এখানে সোডিয়াম, তার মানে ওর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, এখানে রেখে দিলাম। তো এখানে তাহলে কাকে লিখবো, এখানে কাকে লিখবো, এখানে লিখবো এই যে 2 নম্বর যে গ্রুপ ইয়াটা রয়েছে, 2 নম্বর যে গ্রুপটা রয়েছে, দেখো সোডিয়ামের পরের গ্রুপটাকে ম্যাগনেসিয়াম, তো 2 নম্বর গ্রুপের ও কিন্তু প্রথমে চলে আসবে, ম্যাগনেসিয়ামটা প্রথমে চলে আসবে। এটা কেন হয় জানো, কারণ ম্যাগনেসিয়ামে 2টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন নিয়ে গেলে এখানে ম্যাগনেসিয়াম প্লাস আয়নটা হইতো, এখন আরেকটা ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে ওর জন্য আরো ভালো, ও সুস্থিত হতে পারবে, এই জন্য ও দ্রুত আয়ন ত্যাগ করে আয়নিত হয়ে যাবে, তার মানে ওর আয়নীকরণ মানটা সবচেয়ে কম হবে। তাহলে এরপর থেকে আমরা বাকিগুলো শুরু করবো। ম্যাগনেসিয়াম, সোডিয়াম তো মাথায় নিয়ে গেছি, তো বাকি থাকে কি অ্যালুমিনিয়ামটা লিখে দিই এবং সিলিকনটা লিখে দিই এবং এখানে ফসফরাসটা লিখে দিই। ওকে, এখন তৃতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা কিভাবে করব এবার বলতো। তো তৃতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে 3 নম্বর গ্রুপে কে ছিল বলতো, মানে এরপরে ম্যাগনেসিয়ামের পরে 3 নম্বর গ্রুপে কে ছিল অ্যালুমিনিয়ামটা, কিন্তু তো অ্যালুমিনিয়ামটা এখানে চলে আসবে, আর ম্যাগনেসিয়ামটা কোথায় যাবে, সবার শেষে, ম্যাগনেসিয়ামটা যাবে সবার শেষে। ওকে, তো আমরা অ্যালুমিনিয়ামটা এখানে আনলাম, ম্যাগনেসিয়ামটা সবার শেষে পাঠালাম। তো বাকি থাকে কারা, বাকি থাকে মাঝে যারা, তাদেরকে দিয়ে দেই। এখানে আছে সিলিকন, এখানে আছে আচ্ছা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। তো এখানে অ্যালুমিনিয়ামটা আনলাম, সিলিকন, ফসফরাসটা আসলো, তারপর এখানে ম্যাগনেসিয়ামটা চলে গেল, 1 2 3 4, 1 2 3 4 5। আচ্ছা, সোডিয়ামটা এখানে ঢুকে যাবে, বাস। তো এটা হইলো। এবার যদি আমরা যে চতুর্থ আয়নীকরণ শক্তিটা বের করি, চতুর্থ আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ক্রমটা কিভাবে হবে বলতো। তো চতুর্থ নম্বরে কে ছিল, সিলিকন ছিল। ওকে, সিলিকন কিন্তু এখানে অলরেডি 3+ হয়ে গেছে, এখানে 3+ হয়ে গেছে, ওর আরেকটা ইলেকট্রন ত্যাগ করতে পারলে ও কিন্তু খুব সহজেই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, আর সব পরমাণুর কিন্তু একটাই উদ্দেশ্য, এরা নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তো দেখো এই জায়গাটা আমরা কি করবো, তাহলে সিলিকনটা সবার আগে নিয়ে আসবো, এই অ্যালুমিনিয়াম যেটা ছিল এটা যেহেতু আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলছিল, তো এটাকে সবার শেষে আমরা নিয়ে আসবো। ওকে, তা আমরা কি করতেছি দেখো, এই প্রথমের গুলো নিতেছি কি সবার শেষে করে, এবং প্রথমে আনতেছি যে পরবর্তী গ্রুপগুলো রয়েছে। দেখো 1 নম্বর গ্রুপেরটা 1 নম্বর ছিল, দ্বিতীয় গ্রুপেরটা দ্বিতীয় গ্রুপে রাখছি প্রথমে, তৃতীয় গ্রুপেরটা তৃতীয় গ্রুপে প্রথমে রাখছি, চতুর্থ যে গ্রুপটা ছিল সেখানেও আমরা সিলিকনটা দিই। চতুর্থ বলতে এটা মানে পরে, এটা হচ্ছে 13তম গ্রুপ, তো চতুর্থতম গ্রুপ মানে হচ্ছে মাঝখানে তো নাই অনেকগুলো, 10টা মোল নাই, এই ম্যাগনেসিয়ামের পর তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামে চলে গেছিল, তাই না? আচ্ছা আচ্ছা, এখন দেখো এই জায়গাটায় সিলিকন যদি আনি, সিলিকনে আনার পর কি থাকবে, অ্যালুমিনিয়াম চলে গেল ওই জায়গায়, এখানে থাকবে ফসফরাস, সোডিয়াম আর ম্যাগনেসিয়ামটা ভিতরে ঢুকে যাবে। ওকে, তো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই 4টা ক্রম কিন্তু পেয়ে গেলাম, 4টা আয়নীকরণ শক্তির ক্রম কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটা আমরা কিভাবে করছি যদি আরেকবার আমরা রিভিউ করে দেই। প্রথমে আমরা এভাবে সাজিয়ে লিখবো যে আয়নীকরণ শক্তিটা, প্রথম আয়নীকরণ শক্তির মানটা আমরা সবাই জানি, ওইটা আমি শিখিয়ে দিয়েছিলাম কিভাবে বের করতে হয়, সেখান থেকে আমরা এটা এক এক করে নিয়ে আসবো। তো দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে প্রথমটা যাবে শেষে, আর হচ্ছে দ্বিতীয় গ্রুপেরটা এখানে চলে আসবে। এরপর সরি, এটা তো তৃতীয় গ্রুপে ছিল অ্যালুমিনিয়াম। এখন দেখো তৃতীয় গ্রুপেরটা প্রথমে চলে আসবে, তৃতীয় নম্বরে তৃতীয় গ্রুপেরটা প্রথমে চলে আসবে, এবং ম্যাগনেসিয়ামটা চলে যাবে সবার শেষে। পরে হচ্ছে চতুর্থ গ্রুপেরটা এখানে চলে আসবে, এরপর অ্যালুমিনিয়ামটা চলে যাবে সবার শেষে, মাঝখানে যারা যারা ছিল ওইভাবে লিখে দিব। তাহলে কিন্তু আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ ক্রমের চতুর্থ যে আয়নীকরণ শক্তি মান সেটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত যদি হয়ে থাকে তো আমরা সামনের দিকে চলে যাই, এটাকে আমি একটু সেভ করে রাখি, বাস। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম, এটা আমরা এইমাত্র সলভ করলাম। এবার চলে আসে আমরা ইলেকট্রন আসক্তি বের করি। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের সেই একই নিয়ম, যে ছোট মরিচের ঝাল বেশি, এখান থেকে যত বাম থেকে ডানে যাব আয়নীকরণ শক্তির মান তত বাড়বে, ইলেকট্রন আসক্তির মান তত বাড়তে থাকবে। তো এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় রয়েছে যে উপর থেকে যখন নিচে নামবো তখনও আয়নীকরণ শক্তির মান
আয়নীকরণ শক্তি না, তো ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে, তাই না? উপর থেকে যখন নিচে নামবো আয়তন বাড়তেছে, আকার বাড়তেছে, আকার বাড়লে সবকিছুর মান কমবে। এ জায়গায় মনে রাখবা, এ জায়গায় অলওয়েজ মনে রাখবা যে আকার সাথে আকার ছোট, আকার ছোট মানে হচ্ছে সব বেশি, ওকে? আর বড় মানে হচ্ছে কম। এখন বলো তো, তুমি যদি উপর থেকে নিচে নামো, তখন কি হবে? তুমি যদি উপর থেকে নিচে নামো তখন হচ্ছে আকারগুলো কিন্তু আস্তে আস্তে বড় হতেছে। উপর থেকে যখন নিচে নামবা আকারগুলো বড় হইতেছে। তো এখন আমাকে একটু বলো যে এই জায়গাটায় লিথিয়াম এবং হচ্ছে ধরো হচ্ছে ফ্রান্সিয়াম বা সিজিয়াম, যেটা একটা দিই, আচ্ছা এটা, অথবা আমি আরেকটু সহজ করে দিই, এত কঠিন না দিয়ে ধরো হচ্ছে পটাশিয়াম দিলাম। লিথিয়াম এবং পটাশিয়াম এই দুজনের ভিতর ইলেকট্রন আসক্তি কার বেশি? আমাকে একটু বলো তো, এই দুজনের ভিতর ইলেকট্রন আসক্তি কার বেশি? দেখো, আকার কার বড়, লিথিয়ামের নাকি পটাশিয়ামের? আকার হচ্ছে পটাশিয়ামের বড় আর লিথিয়ামের ছোট। তাহলে যার আকার ছোট হবে তার ইলেকট্রন আসক্তি বেশি হবে। তা সুতরাং এই জায়গায় লিথিয়ামের ইলেকট্রন আসক্তি অনেক বেশি হবে। আর যদি আমরা বাম থেকে ডানে যাই, মানে এই দিকটা যাই, এই দিকটা গেলে কি হয় দেখো, এই দিকটা হচ্ছে আকার প্রথমে বড় ছিল, পরে কিন্তু ছোট হতে থাকে, আকার ছোট হতে থাকে। তো এটাও যদি আমরা হিসাব করি তাহলে আমাকে একটু বলো, সোডিয়ামের সাথে যদি তুলনা করি, সোডিয়াম এবং হচ্ছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম বা ম্যাগনেসিয়ামই ধরি, হ্যাঁ, সোডিয়াম ম্যাগনেসিয়াম, এই দুজনের ভিতর কার আয়নীকরণ শক্তি বেশি, সোডিয়ামের নাকি ম্যাগনেসিয়ামের? জামিউল আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমরা যদি পর্যায় সারণীর বাম থেকে ডানে যাই তাহলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে থাকে, এবং উপর থেকে যত নিচে যায় তত ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। এর কারণটা হচ্ছে মূলত আকারের কারণে, কারণ উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পেতে থাকে, আর আকার বৃদ্ধি পেলে সবকিছু কমতে থাকে। যেটা আমি বলে রাখছিলাম যে ছোট মরিচের ঝাল বেশি, যে ছোট মরিচটা আছে সেই ছোট মরিচটা হচ্ছে, এটা একটু মনে রাখবা, যে ছোট মরিচের ঝাল বেশি হয়। তো মরিচ যত ছোট হবে ঝাল তত বেশি হবে। তো এখন দেখো মরিচ কোথায় ছোট আছে, মরিচ উপরে ছোট আছে, তাই না? মরিচ উপরে ছোট আছে আর নিচে কিন্তু মরিচগুলো বড় হচ্ছে। তার মানে উপরেগুলো হচ্ছে আমাদের বেশি আয়নীকরণ শক্তি হবে, ইলেকট্রন আসক্তি হবে। এবং আমরা যখন বাম থেকে ডানে যাব, এই যে বাম থেকে ডানে যাব, বাম থেকে ডানে, তত আকার ছোট হতে থাকবে। আকার ছোট হতে থাকলে আমাদের ইলেকট্রন আসক্তি বাড়তে থাকবে। তাহলে আমাদের কি দেব, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন আসক্তি বেশি হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের একটু দিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে উপর থেকে নিচে নামলে যে আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে থাকে, এখানে একটু ব্যতিক্রম আছে, আর এই ব্যতিক্রমটাই কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। তো সেই ব্যতিক্রমটাই আমরা একটু দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে। দেখো, এই 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে একটু ব্যতিক্রমটা করতে। তো গ্রুপ 17, তো গ্রুপ 17 তে উপর থেকে নিচে কারা কারা ছিল? উপর থেকে নিচে দেখো ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো ছিল, তাই না? তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো ছিল, লাস্টে এটা ছিল। দেখ, ওটা নিয়ে আমাদের হিসাব না। এখন দেখো, এই যে এরা যে ছিল, তার মানে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এই ফ্লোরিনের মান সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় ঘটে উল্টাটা। এই জায়গায় আয়নীকরণ শক্তির মানটা এই ক্লোরিনটার উপরে চলে যায়। আয়নীকরণ শক্তির মানটা ক্লোরিনটার উপরে, ফ্লোরিনটা নিচে। এটা একটু খেয়াল রাখবা। ওকে, তাহলে এই যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে গ্রুপ 17 নম্বরে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হয়। এবার বোঝা গেল, এটা কিন্তু পরীক্ষায় হিউজ পরিমাণে আসে, যে এই জায়গাটায় যে তোমাকে হ্যালোজেনের একটা গ্রুপ করে দেবে, যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এভাবে একটা গ্রুপ করে দেওয়ার পর কয়েকটা লাইন করে দিবে যে কোন শ্রেণীটার বা কোন গ্রুপটার
বা কোন ক্রমটা সঠিক, তখন তোমাকে কিন্তু এই ফ্লোরিনও আগে দিয়ে রাখবে টোপ হিসেবে। তো তোমরা কি করবা, তোমরা তো জানো যে উপর থেকে নিচে নামলে আয়নীকরণ ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়, কমতে থাকে, তার মানে উপরে যেটা আছে ওটা ইলেকট্রন আসক্তি বেশি, তার মানে তুমি ফ্লোরিনটা কিন্তু আগে দাগায় দেওয়ার টেন্ডেন্সি থাকবে। কিন্তু এই জায়গায় ভুলটা এইখানেই হয়। তো এটা একটু 3 স্টার দিয়ে মাথায় রেখে রাখো, কারণ এগুলো প্রচুর পরিমাণ পরীক্ষা আসে, ব্যতিক্রমগুলোই পরীক্ষায় আসে, এটা একটু মাথায় রাখো যে ব্যতিক্রমগুলোই পরীক্ষায় আসে। তো বাকিগুলো ক্ষেত্রে যেমন এটাতে ইলেকট্রন আসক্তি, শুধু এতটুকু মনে রাখো যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেই এটা হয়। কিন্তু আয়নীকরণ শক্তি তারপর হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক আছে, ওইগুলোর ক্ষেত্রে ঠিকঠাক মতো থাকবে। কিন্তু শুধুমাত্র ইলেকট্রন আসক্তি এইটার ক্ষেত্রে আমাদের এই পার্থক্যটা হয়, এতটুকু একটু মাথায় রাখো। ওকে, এটা যদি হয়ে থাকে তো আমি একটা সেভ করে রাখি এটা ইমেজ আকারে, বাস। তো ইলেকট্রন আসক্তি আমার মনে হয় কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কি ইলেকট্রন আসক্তি বুঝতে পারছো? যারা ইলেকট্রন আসক্তি নিয়ে আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো। তো আমরা পরে আগে যাই, আমাদের সামনে আরো অনেক কিছু রয়েছে। তড়িৎ ঋণাত্মকতা, দেখো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদের মানগুলো একটু মনে রাখতে হবে যে কার তড়িৎ ঋণাত্মকতার মান কত। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেন না এই তড়িৎ ঋণাত্মকতার মানের উপর নির্ভর করে আমাদের যেই সমযোজী ধর্ম রয়েছে, সমযোজী যৌগগুলো রয়েছে, সেখানে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে কিভাবে, কি পাবে, ফাজানের নীতি রয়েছে, তারপর আরো কিছু রয়েছে, ওখান থেকে পোলারায়নের বিষয়গুলো রয়েছে, এগুলো সব কিছু কিন্তু আমাদের এই তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে। তো আমাদের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই জানতে হবে। তো মানগুলো আমরা একটু যদি ইজিলি জানতে পারি, সেটা কিভাবে জানতে পারি বলতো? ফ্লোরিন থেকে। এখন দেখো যে হ্যালোজেনের ক্ষেত্রে যদি আমরা এভাবে হিসাবটা করি, যে হ্যালোজেনের ক্ষেত্রে এবার ক্রমটা কি হবে, হ্যালোজেনের ক্ষেত্রে কিন্তু এবার ক্রমটা ঠিকঠাক মতোই থাকবে, ফ্লোরিন থেকে শুরু হবে। তো ফ্লোরিনের ক্ষেত্রে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতার মানটা প্রদর্শন করে। তো আমাকে একটু বলো যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতার মান কত? কতার মান কত? তো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা আমাকে একটু বলে দাও তো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত হবে? তো এই জায়গাটায় ফ্লোরিনে তড়িৎ ঋণাত্মকতার মান কত আসবে? দেখো এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে সর্বোচ্চ, সেটা হচ্ছে 4। এর মানটা কত হয়? সর্বোচ্চ, সেটার মান কত? 4। ওকে, এখন আমাদের সবগুলোর কিন্তু মান জানতে হবে A to Z। তো সবগুলো জানতে হবে বলতে আমাদের যে পুরো পর্যায় সারণীর মান জানতে হবে তা কিন্তু নয়। আমাদের কিছু কয়েকটা সিরিজ জানলে আমাদের হয়ে যায়, যেগুলো আমাদের বারবার রিপিট করে, যেগুলো আমাদের দরকার, যে হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে কি কি লাগে সেটাও আমরা শিখিয়ে দিচ্ছি। আগে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ, যে পর্যায় 2 এবং পর্যায় 3, এই দুইটা মেইনলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুইটা থেকে সবকিছু আসে। তো এই দুইটা কিভাবে মনে রাখতে পারি সেটা আমরা একটু লিখে নেই। ধরো প্রথমে আমরা লিথিয়াম দিয়ে শুরু করি, আবার আগের মতো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আর ওখানে রয়েছে আর্গন টার্গন, ওগুলো দরকার নেই, কারণ ওগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল, ওগুলো নিয়ে আমাদের হিসাব কিতাব নেই, ওগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আচ্ছা, আর বাকি আছে এখানে কে কে? লিথিয়ামের পর আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর হচ্ছে
ক্লোরিন। ওকে, তো এই কয়টা আমরা একটু জানবো, কিভাবে জানতে পারি দেখো। ওকে, এখন দেখো এই যে লিথিয়াম, এটা আমরা শুরু করব কি দিয়ে? 1 দিয়ে। 1 দিয়ে শুরু করব, আমরা পরবর্তীতে 0.5 করে বৃদ্ধি করতে করতে যাব। তো 1 এর পর 0.5 বাড়ালে কত হয়? 1.5, এরপর দেখো 2, 2.5, এরপর দেখো 3, 3.5, এরপর দেখো 4। আমরা কিন্তু 4 এ পৌঁছায় গেছি, তাই না? আমরা কিন্তু 4 এ পৌঁছায় গেছি। আচ্ছা, এখন দেখো সোডিয়াম থেকে আমরা কিভাবে শুরু করতে পারি? সোডিয়ামটা আমরা একটু অন্যভাবে শুরু করব, সেটা হচ্ছে ধরো 0.9 থেকে, 0.9 থেকে শুরু করব। তো 0.9 থেকে শুরু করলে এখানে যাবে 3 করে, আমরা দেখি এখানে বাড়বে কত করে? 5 করে, আর এখানে বাড়বে 5 বলতে 0.5, আর এখানে বাড়বে হচ্ছে 0.3 করে, 0.3 করে। দেখো সোডিয়াম কত? 0.9, এটা একটু মনে রাখবো, তারপর 0.3 করে বাড়াতে থাকবো। দেখো 0.9 থেকে যদি 3 বাড়ায়, 0.3 বাড়ালে কত হয়? 1.2, এটা থেকে যদি আরো 3 বাড়ায় 1.5, আরো যদি 3 বাড়ায় 1.8 হয়। ফসফরাসের ক্ষেত্রে কত হবে? 2.1। এখন দেখো সালফারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, এটা হচ্ছে 2.5 হয়, এবং ক্লোরিন এটা হচ্ছে 3 হয়। তো এই দুইটা একটু আলাদাভাবে মনে রাখো, তাহলেই হয়ে যাবে। তো এই দুইটা পর্যায়কে আমাদের মনে থাকবে যে গ্রুপ হচ্ছে 2 নম্বর পর্যায় এবং 3 নম্বর পর্যায় কিভাবে হলো। তো এই কয়টা যদি আমরা জানতে পারি মোটামুটি, তাহলে কিন্তু আমাদের এই তড়িৎ ঋণাত্মকতা রিলেটেড আর কোনো প্রবলেমে আমরা আটকাবো না। ওকে, তো আমরা একটু সেভ করে রাখি এটা। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি কার? ফ্লোরিন, আর সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম। তো আমরা সামনে আগে যাই, এগুলো নিয়ে আমাদের অনেক পড়ালেখা আছে। এবার দেখো আয়নিক সমযোজী সন্নিবেশ বন্ধনগুলো যেগুলো রয়েছে, এই বন্ধনগুলো তো রাসায়নিক বন্ধন মূলত হচ্ছে প্রধানত 3 প্রকার আমরা বলি: আয়নিক, সমযোজী এবং হচ্ছে সন্নিবেশ। তারপরেও আরো রয়েছে হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড। এগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে হাইড্রোজেন বন্ড। তোমাদের অ্যাডমিশনের জন্য হাইড্রোজেন বন্ড থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন চলে আসে। আর যে আয়নীকরণ শক্তি সমযোজী সন্নিবেশ সমযোজী বন্ধনগুলো রয়েছে, সন্নিবেশ সমযোজী বন্ধনগুলো রয়েছে, এখান থেকে তোমাদের মেইনলি পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেন যে এই যৌগটার ভিতর কি কি বন্ধন রয়েছে, এভাবে মূলত আসে। তো আমরা একটা একটা করে দেখব কোনটা কিভাবে করা যায়। প্রথমত আমরা আয়নিক যৌগটা দেখি, আয়নিক বন্ধনটা। এখন আয়নিক বন্ধনটা মূলত ধাতু এবং অধাতু, ধাতু এবং অধাতু এদের ভিতর হয়ে থাকে। তো আমি যদি একটু ছোট করে লিখি, ধাতু প্লাস অধাতু, এই ধাতু প্লাস অধাতুর ভিতর আয়নিক যৌগটা ঘটে। তো এটা কি কি হতে পারে? ধরো একটা ধাতু নিলাম, ধরো কি কি হতে পারে? সোডিয়াম একটা ধরো ধাতু নিলাম, তার সাথে একটা অধাতু নিতে পারি, ক্লোরিন। তো এটা একটা আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড, এটা আয়নিক যৌগ, এভাবে হইলো। তো এখানে দেখো সোডিয়ামটা হচ্ছে ধাতু আর ক্লোরিনটা হচ্ছে অধাতু। এভাবে ধাতু এবং অধাতু মিলে গঠিত হয় আয়নিক যৌগ। তো এই আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য আমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো হচ্ছে এরা এরা হচ্ছে কিছু শর্ত আসে, যে কি শর্ত মেনটেন করলে আয়নিক যৌগ গঠন করে। তো আমি শর্ত 3টা তোমাদের লিখে দিই। তো আয়নিক যৌগ গঠনের ক্ষেত্রে আমাদের 3টা শর্ত রয়েছে। শর্ত 3টার ভিতরে প্রথম শর্তটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথম যে ধাতু যেটা রয়েছে, দেখো আয়নিকরণ যৌগে 2টা যে মৌল থাকে, একটা প্রথম যে মৌলটা থাকে যেটা সোডিয়ামটা, ধরো সোডিয়ামটা, হ্যাঁ, এই সোডিয়ামটা হচ্ছে ধাতু, তাই না? এই যে প্রথম ধাতু যেটা থাকবে এর আয়নিকরণ শক্তি কম হইতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আয়নিকরণ শক্তি কম হইতে হবে, বা আমরা প্রথমে লিখে দেই যে প্রথম মৌলের শক্তি কম হতে হবে। আচ্ছা, এখন বলতো প্রথম মৌলের আয়নিকরণ শক্তি কম হইতে হবে কি জন্য? কারণ
এরা যদি তোমার ইলেকট্রন নাই ত্যাগ করে বা আয়নে পরিণত না হয়, তাহলে আয়নিক যৌগে কিভাবে হবে? তাহলে যে যৌগটা বা যে মোলটা যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হবে, তত তাড়াতাড়ি তো বন্ধনটা হবে। এজন্য আমাদের প্রথম মোলের আয়নীকরণ শক্তি কম হইতে হবে। আয়নীকরণ শক্তি যত কম হবে, তত দ্রুত আয়নে পরিণত হবে। তো দ্বিতীয় যে মোলটা, এদের হচ্ছে দ্বিতীয় যে মোলটা থাকে, দ্বিতীয় বা আমি সেকেন্ড লিখি, দ্বিতীয় মোলের ইলেকট্রন শক্তি, ইলেকট্রন আচ্ছা, এখন বলো যে দ্বিতীয় মোলের ইলেকট্রন আসক্তি আবার বেশি হইতে হবে। কি জন্য বেশি হইতে হবে? কারণ এই যে প্রথম যে মোলটা, এখানে মূলত কি হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়। তো প্রথম মোলটা যখন ইলেকট্রন ত্যাগ করবে বা দান করবে, ওইটা আবার গ্রহণ করতে হবে। এখন ওর যদি ইলেকট্রন আসক্তির মান বেশি না থাকে, তাহলে কিন্তু ও গ্রহণ করতে চাইবে না। তো ইলেকট্রন আসক্তির মান যত তার বেশি, সে কি করবে, ইলেকট্রনগুলো দ্রুত ক্যাপচার করে নেবে। তো এই জন্য দ্বিতীয় মোলের ইলেকট্রন আসক্তি বেশি হইতে হবে। আর তৃতীয় আরেকটা যেটা রয়েছে, উচ্চ ল্যাটিস শক্তি। এই তিনটা শর্ত তুমি একটু মনে রাখো। উচ্চ ল্যাটিস শক্তি, উচ্চ ল্যাটিস শক্তির কারণে আমাদের এই আয়নীকরণ শক্তির আয়নীকরণ বন্ধনের আয়নিক বন্ধনগুলো খুবই কিন্তু শক্তিশালী বন্ধনে রূপান্তর হয়। আচ্ছা, এই তিনটা শর্ত বোঝা গেল। এবার আমরা হচ্ছে আয়নিক বন্ধনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যে বৈশিষ্ট্যগুলো খুবই জানা দরকার আমাদের। দেখো অনেকগুলো তোমাদের বইতে দেখবা যে পৃষ্ঠার পর পৃষ্ঠা বৈশিষ্ট্য লেখা আছে আয়নিক যৌগের। আমাদের এত কিছু জানা দরকার নেই, আমাদের যতটুকু জানা দরকার। প্রথমত দেখো যে এরা উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক। তো উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এরা থাকবে, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অবস্থা থাকবে। 2 নম্বরে লেখো যে এরা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। গলিত অবস্থায় বা দ্রবণ অবস্থায় যদি থাকে, তখন এরা কি করে, বিদ্যুৎ পরিবহন করবে। ওকে, তো এদের বন্ধন শক্তি অনেক বেশি, বন্ধন শক্তি অনেক বেশি হবে, বন্ধন শক্তি বেশি। 3 নাম্বার হচ্ছে, 4 নাম্বার গেল, 3 নাম্বার হচ্ছে দেখো পানিতে দ্রবণীয় বলবো না, বলি অপোলার, তাই না? আমরা পোলার বলি, পানিতে না বলি, যে পোলার দ্রবণে। ওকে, তো এই যে 4টা বৈশিষ্ট্য লিখলাম, এই 4টা একটু গুরুত্বপূর্ণ, এগুলোই বারবার রিপিটেড হয় পরীক্ষায়। তো এই পোলার দ্রবণীয় এটা একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ বলে দেয় যে নিচের কোন মোলটি বা নিচের কোনটি পানিতে দ্রবণীয় বা কোনটি সবচেয়ে বেশি দ্রবীভূত হয় বা দ্রবণীয় পোলার যৌগে। তো তখন যে যৌগটা সবচেয়ে বেশি আয়নিক হবে, ওইটা তত দ্রুত পানিতে দ্রবীভূত হবে বা পোলার দ্রবণে দ্রবীভূত হবে। ওকে, তো এই জায়গাটায় দেখো, যদি সমযোজী বন্ধনের ক্ষেত্রে বলি, সমযোজী বন্ধনের ক্ষেত্রে এটা উল্টাটা বলে দিবা, তাহলেই হয়ে যাবে। যদি আমি সমযোজী ক্ষেত্রে বলি, তখন হবে কি, এটার উল্টাটা। সমযোজী হলে এর উল্টাটাই সমযোজী। তবে সমযোজী ক্ষেত্রে যদি বলো, তাহলে এখানে কিন্তু ধাতু অধাতু যেহেতু ছিল আয়নিকে, সমযোজী হচ্ছে অধাতু। তো আমি ছোট করে একটু লিখে দিই সমযোজী। সমযোজীর ক্ষেত্রে হবে যে অধাতু। এখন দেখো অধাতু কারা কারা হতে পারে, এটা নিজেরা হতে পারে। যেমন নাইট্রোজেন আর এটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো, তারপর দেখো নাইট্রোজেন তৈরি করলো। তারপর পানির ক্ষেত্রে
কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে চিন্তা করো, দেখো একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। তো এখানে দেখো দুইটা কিন্তু অধাতু, কার্বনও অধাতু অক্সিজেনও অধাতু, এই দুইটা যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, এরাও কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হচ্ছে। আবার দেখো যে হাইড্রোজেন ফ্লোরাইড, এটাও একটা সমযোজী যৌগ। তো হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে একটু মনে রাখো, এরা সমযোজী কিন্তু আচরণ করে আয়নিকের মতো, এরা সমযোজী কিন্তু আচরণ করে আয়নিকের মতো। এটা একটু লিখে দেই কারণ এটা পরীক্ষা আসে। হাইড্রোজেন ফ্লোরাইডের আচরণ হচ্ছে আয়নিকের মতো। কোনটা, হাইড্রোজেন ফ্লোরাইড। এর কারণ হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মকতা। কারণ তোমরা যখন দেখবা হাইড্রোজেন এবং ফ্লোরাইড এই দুইটার ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, মানে 4, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে মাত্র 2.1। তো কোথায় 4 কোথায় 2.1, মানে প্রায় দ্বিগুণ। তো তখন কি করে, এদের ভিতরে সমযোজী যৌগে মূলত কি করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়। দুজনে দুটা ইলেকট্রন থাকে, দুজনকে শেয়ার করে অষ্টক পূর্ণ করে, হ্যাঁ, দুজনে মিলে দিলে একটা বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এখানে কি হয় যে ফ্লোরিনটা, ওর তো ক্ষমতা বেশি, জোরদার মূলক তার বিষয়টা এরকম। তো ফ্লোরিন হচ্ছে ওর নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে আসে, তো ঋণাত্মকতা অনেক বেশি 4। নিজের দিকে যখন টেনে নিয়ে আসে তখন এই মানে হাইড্রোজেনটাকে মানে যেই শেয়ারকৃত ইলেকট্রনটা ওটা প্রায় দেয় না বললে চলে। তখন এরা হচ্ছে পোলার যৌগ তৈরি হয়ে যায়, মানে দুইটা মেরু সৃষ্টি হয়ে যায়, একটা আংশিক ধনাত্মক একটা আংশিক ঋণাত্মক মেরু তৈরি হয়ে যায়। তো এটা হচ্ছে প্রায় আয়নিক বৈশিষ্ট্য হয়ে থাকে হাইড্রোজেন ফ্লোরাইড, যদিও সমযোজী, একটু মনে রাখো। তো এটা আমি সেভ করে রাখি, প্রশ্ন স্লাইডটা আমাদের পরবর্তীতে দেওয়া হবে। তো বাকি আরেকটা আছে সন্নিবেশ সমযোজী। তো সেটাও যদি আমি একটু লিখে দিতে পারি, সন্নিবেশ সমযোজীর ক্ষেত্রে কি হয় যে একজন হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দেয়, মানে মুক্তজোড় ইলেকট্রন থাকে, যেমন অ্যামোনিয়া ক্ষেত্রে চিন্তা করো, অ্যামোনিয়া NH3। এটা ছোট করে লিখে দিই এখানে, তারপর তোমাদের একসাথে দিয়ে দিব সন্নিবেশ। আচ্ছা আচ্ছা, সন্নিবেশের ক্ষেত্রে কি হয় আমি যদি একটা এক্সাম্পল দেই, তোমাদের বুঝতে পারবা। আচ্ছা, এখন দেখো নাইট্রোজেনের কি হয়, উপরে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। তো এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ও হচ্ছে আরেকটা প্রোটনকে গ্রহণ করে। প্রোটন কার, যে এমন প্রোটন মানে H+, যার কোনো ইলেকট্রনই নাই। তো এই বেচারা যে হাইড্রোজেন, ওর একটা ইলেকট্রন নাই কিন্তু ওর ইলেকট্রন দরকার, তখন ও ওকে একজোড়া ইলেকট্রন দিয়ে সাহায্য করে, মানে হচ্ছে একটা যৌগ গঠন করে, অ্যামোনিয়া তৈরি করে, NH4+ তৈরি করে, একটা যৌগ তৈরি করে। আবার পরবর্তীতে কিন্তু আয়নিক যৌগের মতো কাজ করে, মানে পরে যদি আরেকটা মৌল আসে তখন তার সাথে আবার কিন্তু যুক্ত হয়। তো সন্নিবেশ সমযোজী যৌগ একবার যদি এরা বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন কিন্তু আসলে এই সন্নিবেশ বন্ধন আর সন্নিবেশ থাকে না, এরা মূলত সমযোজী বন্ধন হয়ে যায়, মানে এদের আলাদা করা খুব কঠিন হয়ে যায়। তো এজন্য এটা নামই বলে রাখছে যে সন্নিবেশ সমযোজী। তো আপাতত দেখো প্রথমের দিকে দেখো যে নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন, এরা কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ। এরপরে এই যে আরেকটা হাইড্রোজেন প্লাস আসলো, মানে প্রোটন আসলো, এর সাথে যে মুক্তজোড় ইলেকট্রনটা দিয়ে আবদ্ধ হলো সন্নিবেশ সমযোজী বন্ধনে। যখন আবদ্ধ হয়ে যাবে, মানে এখানে 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এদের আলাদা করা মানে বেশ কঠিন, মানে এদেরকে 4টাই সমযোজী বন্ধনের মতো আচরণ করবে। তো এই জায়গাটায় এই বিষয়গুলো ঘটে। এখন তোমাদের পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেটা একটু আমাদের দেখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা তাহলে এটা মুছে দিই। হ্যাঁ, এটা যেহেতু আমরা সেভ করে রাখছি, বা তোমরা যদি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাও রাখতে পারো। আচ্ছা, এখন দেখো মনে রাখবা, যদি দুইটা মৌল মিলে যদি একটা যৌগ গঠন করে, তা হয় এরা আয়নিক হবে, না হয় এটা সমযোজী হবে। এই বিষয়গুলো একটু আমাদের নোট করে লিখতে হবে। 1 নম্বর, আমাদের আসে যে কোন যৌগটার ভিতরে একটা যৌগের ভিতর কয়টা বন্ধন রয়েছে, সেটা আগে আমি তোমাদের একটা কুইজ দেই, তোমরা পারলে দেখি এটা পারো কিনা। একটু আগে আমরা অ্যামোনিয়া নিয়ে আলোচনা করছিলাম না, অ্যামোনিয়া দিয়ে দিই NH4Cl। আচ্ছা, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড নামে একটা যৌগ আছে, এইখানে তোমাদের প্রশ্নটা থাকবে এখানে কয়টি বন্ধন রয়েছে,
এখানে এখানে কয়টি না তো কয় ধরনের বন্ধন রয়েছে, কয় ধরনের বন্ধন রয়েছে এবং কি কি বন্ধন রয়েছে একটু আমাকে বলে দাও। কি কি? অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে কয় ধরনের বন্ধন রয়েছে এবং কি কি বন্ধন রয়েছে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। টাইম হয়ে গেছে, কটা বাজে? আচ্ছা, আজকের মতো ক্লাসটা এখানে অফ করতে হবে, তোমাদের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এটা আমি একটু বলে দিই তোমাকে সংক্ষেপে। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড এই জায়গাটা দেখো 3 ধরনের বন্ধন থাকে। একটা হচ্ছে আমি একটু লিখে দিই, 3 ধরনের বন্ধন রয়েছে। 3 ধরনের বন্ধন কি কি? এক নম্বর হচ্ছে এখানে সমযোজী, 2 নাম্বার হচ্ছে আয়নিক সন্নিবেশ, 3 নাম্বার হচ্ছে আয়নিক। ওকে, তো সমযোজী কাদের ভিতর? যে নাইট্রোজেন হাইড্রোজেন যে বন্ধনগুলো রয়েছে এটা হচ্ছে সমযোজী। সন্নিবেশ বন্ধন রয়েছে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনের প্লাস যে বন্ধনটা রয়েছে এটা। এবং আয়নিক যখন হবে NH4+, এটা যখন ক্লোরিনটা যুক্ত হবে, এটা হচ্ছে আমাদের আয়নিক। এই 3 ধরনের বন্ধন কিন্তু আমরা এখানে পেয়ে যাই। তো এইভাবে আমাদের আসে। তো মনে রাখবা, যদি 2টা যৌগ থাকে, মানে 2টা মৌল থাকে, তখন 2 ধরনের বন্ধন হয়। একটা হয় সমযোজী, না আয়নিক। যদি 3 ধরনের মৌল থাকে, যৌগ থাকে, দেখো এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, এখানে 3 ধরনের মৌল রয়েছে। 3 ধরনের মৌল থাকলে 3 ধরনের বন্ধন হবে, সমযোজী, সন্নিবেশ, আয়নিক। আর যদি আয়ন আকারে থাকে তাহলে অবশ্যই সমযোজী এবং সন্নিবেশ সমযোজী হয়। যদি আয়ন আকারে যদি আরো বেশি থাকে, মানে আয়নের সাথে যদি আমাদের পানি যুক্ত থাকে, গ্লাস পানি যুক্ত থাকে, তখন ওখানে 4 ধরনের বন্ধন হয়ে যায়। এখানে আয়নিক, সন্নিবেশ, সমযোজী প্লাস হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তোমাদের কুইজ এটা থাকবে, এটা তোমাদের কমেন্টে জানিয়ে রাখবা যে কপার SO4, কপার সালফেট H2, এখানে কয় ধরনের বন্ধন আছে, এটা আমাকে কমেন্ট করে জানা দাও। তো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। তো তোমাদের প্রয়োজনে আরেকটা ক্লাস তোমাদের এই চ্যাপ্টার উপর দেওয়া হবে, ঠিক আছে? তো আগামী ক্লাসগুলোতে তোমাদের সবাইকে আমন্ত্রণ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।